তাহসিন হসপিটালে ছিল 4 দিন। আজ বাসায় ফিরেছে। এই 4 দিন রোদেলা তাহসিনের সাথেই ছিল। এক মুহূর্তের জন্য তাহসিনের কাজ ছাড়া হয়নি। এর মাঝে তাহসিনের নিষেধাজ্ঞায় রোদেলার নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেবকেও খবরটা জানায়নি, কারণ ওনারা চিন্তা করবেন। তাহসিন জানে তার মা এই খবর জানলে কান্নাকাটি করবেন, এমনকি তাকে এই চাকরি ছেড়ে দিতে বলবেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? সবটা চিন্তা করে ওনাদেরকে জানানো হলো না। রোদেলা বাসায় ফিরে ঘর দৌড় সব পরিষ্কার করে তাহসিনকে সকলের খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। অতিরিক্ত হাঁটাহাঁটি তাহসিনের নিষেধ। রোদেলা তাহসিনকে অপ্রয়োজনে বিছানা থেকে নামতে দেয় না। এই 4 দিনে রোদেলা যেন দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছে। সবসময় তাহসিনের খেয়াল রাখা, যত্ন করা, সময় মতো ঔষধ খাইয়ে দেওয়া, সবটা নিজ হাতে সামলাচ্ছে। তাহসিন মেয়েটাকে দেখে শুধু অবাকই হয় যে মেয়েটি কিনা গত 3 মাসে হুটহাট বাহানা করতো, মুড সুইং হতো, বাচ্চামো করতো, অথচ পরিস্থিতির চাপে পড়ে সেই মেয়েটার মাঝেই কেমন ম্যাচিউরিটি এসে পড়েছে। নিজের অসুস্থতা ভুলে তাহসিনের সেবায় ব্রত হয়েছে। তাহসিন আফসোসের স্বরে বলল, যেখানে এখন সেবা করার কথা আমার, সেখানে তুমি আমার সেবায় নিয়োজিত হলে। রোদেলা বলল, আমার জন্যই তো এমনটা হলো মাহমুদ সাহেব, নয়তো সবই তো ঠিক ছিল। তাহসিন মেয়েকে ধমক দিয়ে বলল, মাইমুন, একবার বলেছে না নিজেকে দোষারোপ করবে না। রোদেলা কিছু বলল না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। কাজের মাঝে কিছু একটা মনে পড়ল তার। সে তাহসিনের উদ্দেশ্যে বলল, আজ নেহা আর শান্ত ভাইয়া আসবেন। তাহসিন শুধালো, কখন আসবেন? বিকেলে। ভেতরে আসার পারমিশনের ব্যবস্থা করে দিন। চিন্তা নেই, ক্যান্টনমেন্টের সামনে এসে ফোন করতে বলো, আমি ম্যানেজ করে দিবনি। সময়টা এখন বিকেল। শান্ত কলেজ রোডের সামনে নেহার জন্য অপেক্ষা করছে। দুইজন একসাথে তাহসিনের ক্যান্টনমেন্টে যাবে। শান্ত প্রায় আধা ঘন্টা হলো নেহার জন্য অপেক্ষা করছে। এই অবধি 2বার নেহাকে ফোনও দিয়ে ফেলেছে। দুবারই নেহা বলেছে এই তো 5 মিনিট আসছি, অথচ নেহার আসার কোনো খবর নেই। শান্ত সামনে পায়চারি করে যাচ্ছে। তার কপালের রগ যেন রাগে ফুলে উঠেছে। আজ নেহা আসুক, কয়েকটা কথা কড়া করে শুনিয়ে দেবে। শান্ত ফোঁস করে শ্বাস ছেড়ে নিহার নম্বরে 3য়বারের মতো ফোন দিতে দিতে বলল, মেয়ে মানুষের সাথে কোনো ভালো মানুষ কোথাও যাওয়ার নাম নেই। আপনি তো ভালো মানুষ নন, তাই তো আপনি আমার সাথে যাওয়ার নাম নিলেন। কথাটা শুনেই শান্ত বুঝে ফেল নিহার কণ্ঠ। সে ফোন কান থেকে নামিয়ে রাগি চোখে পিছু করল। আর নিহাকে দেখে তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। সে চোখ বড় বড় করে নিহাকে দেখছে, যেন এই প্রথম কোনো নারীকে দেখছে। নিহা 2 হাত বুকে আড়াআড়িভাবে ভাঁজ করে ভ্রু উঁচিয়ে শুধালো, এভাবে কি দেখছেন? কখনো কি মেয়ে মানুষ দেখেননি? শান্ত ভাবলেছেন ভাবে বলল, মেয়ে মানুষ তো দেখেছি, কিন্তু শাড়ি পরা মেয়ে মানুষ এত কাছ থেকে আগে কখনো দেখিনি। যাক, তাহলে তো ভালোই হলো। এবার তাহলে প্রাণ ভরে দেখুন, আমি কিছু মনে করব না। শান্তর হুঁশ ফিরল। গলা খাকারি দিয়ে চুল পিছনের দিকে বোলাতে বোলাতে নিচু কণ্ঠে বলল, এত লেট কেন হয়েছে? অনেকক্ষণ ধরে তো ওয়েট করেছিলাম। নেহা শাড়ির কুচি ধরে বলল, কি করব বলুন, জীবনে প্রথমবার শাড়ি পরলাম, তাই শাড়ি পরতে খুব বেগ পোহাতে হলো। জানি সুন্দর হয়নি। শান্ত আনমনে বলে উঠল, না, খুব সুন্দর হয়েছে। নেহা শান্তর দিকে তাকিয়ে খুশি মনে বলল, সত্যি? শান্ত উপনিষ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। শান্ত খেয়াল করলো নেহা আসার আগ অব্দি নেহার উপরে সে বেশ ছোট ছিল, অথচ নেহা সামনে আসতে সে চেয়েও নেহার উপর রাগ ফলাতে পারছে না। তার চোখ ঘুরে ফিরে নেহার দিকে যাচ্ছে। শান্ত আজ রিয়েলাইজড করছে মেয়েদের শাড়ি পরলে অন্যরকম সুন্দর লাগে। শান্তর মনে হচ্ছে শাড়িতেই নারী কথাটি বোধহয় নেহার জন্য লেখা হয়েছে। নেহার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। শান্ত নিজেকে মনে মনে ধমকাচ্ছে বেহায়ার মতো নেহার দিকে না তাকাতে, অথচ ঘুরে ফিরে তার চোখ সেই নেহার দিকে যাচ্ছে। শান্ত বিরক্ত হলো নিজের ওপর। শান্ত নেহার উদ্দেশ্যে বলল, বিয়ের দাওয়াতে যাচ্ছ নাকি? এতটা সেজে গুজে আসার কোনো প্রয়োজন ছিল? নেহা বলল, অবশ্যই প্রয়োজন ছিল, কারণ জীবনে প্রথমবারের মতো ক্যান্টনমেন্টে যাচ্ছি। আমার কত শখ ছিল ক্যান্টনমেন্ট ঘুরে দেখার, কিন্তু সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। অবশেষে আজ সে সৌভাগ্য হতে চলেছে, তাই তো শাড়ি পরে এসেছি। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখব, ছবি তুলব, অনেক মজা করব। শান্ত চোখ মুখ কুচকে বলল, যেভাবে আনন্দে লাফালাফি করছো যেন ক্যান্টনমেন্টে বিয়ে করতে যাচ্ছ। এতই যখন শখ ক্যান্টনমেন্ট ঘুরে দেখায়, তাহলে বাবা মাকে বলে সেনাবাহিনী কাউকে বিয়ে করে নাও, তাহলে শুধু শুধু ঘোরার না থাকারও সুযোগ পাবে। নিহার ঠোঁট উল্টে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি বকছেন। যাই হোক, শান্ত শুনেন তো, আমাকে কেমন লাগছে?
শেষোক্ত কথাটি নিহার লাজুক হেসে জিজ্ঞেস করলো। শান্ত ভাবলেশীন বলল, যেমন লাগা তেমনই লাগছে। কথাটা শুনে নিহার ঠোঁট থেকে হাসি সরে গেল। তার আনন্দে মন খারাপ এসে ভিড় করলো। এত কষ্ট করে তো এই মানুষটার জন্যই সে আজ শাড়ি পরেছে। এই যে কালো রঙা শাড়িতে নিজেকে জড়িয়েছে, শাড়ির সাথে মিলিয়ে কালো ঝুমকো, কালো চুড়ি পরেছে, হালকা প্রসাধনী দিয়ে নিজেকে সাজিয়েছে, যেখানে কিনা নিহা সবসময় এই সাজগোজ থেকে দূরে রাখতো নিজেকে। এমনকি বড় হওয়ার পর কখনো সে শাড়ি গায়ে জড়ায়নি। দেখে সে মেয়েটি আজ প্রথম নিজেকে শাড়িতে জড়িয়েছে, শুধুমাত্র তো এই মানুষটার জন্যই। অথচ এই মানুষটা তার একটু প্রশংসা করলো না। তবে কি নিহাকে ভালো লাগাচ্ছে না? নিহার মনটাই খারাপ হয়ে গেল। মনে ভিড় চাপা রাগ, অভিমান, কষ্ট। অথচ নিহা যদি জানতো শান্তর চোখ নিহার দিক থেকে সরতেই চাইছে না, তার জন্য শান্ত নিজের উপর বিরক্ত, তাহলে কি নিহা তা করতো? নিহার খুশিতে কি আত্মহারা হতো না? নিহার মন খারাপ দেখে শান্তর কাছেও খারাপ লাগলো বটে। শান্ত বলল, নিহা। নিহা শান্তর দিকে চোখ তুলে তাকালো, ছোট্ট করে সাড়া দিল, হুম। তোমাকে শাড়িতে আজ খুবই সুন্দর লাগছে। শুধুমাত্র বন্ধু হিসেবে বলেছি, অন্যভাবে নিও না। কথাটা বলে শান্তর সামনে এগিয়ে গেল রিক্সা আনতে। আর এদিকে নিহা পৃথিবী যেন দুলছে। শান্ত তার প্রশংসা করেছে। নিহা এই আনন্দে কিভাবে প্রকাশ করবে? নিহার মন চাইছে খুশিতে চিৎকার করে সবাইকে জানাতে, এই তোমরা শুনছো? শান্ত ভাই বলেছে, হ্যাঁ শান্ত ভাই বলেছে আমাকে নাকি শাড়িতে খুবই সুন্দর লাগছে। শান্ত ভাই আমার প্রশংসা করেছে। শুনেছো সবাই? খুশিতে আমার যেন মরে যেতে ইচ্ছে হচ্ছে। এতটা খুশি কেন লাগছে? নেহা যেন আনন্দের তোপে অন্য রাজ্যে প্রবেশ করেছে। এদিকে যে রিকশায় বসে শান্ত সে কখন থেকে তাকে ডেকে যাচ্ছে, সেদিকে তার কোনো ধ্যান নেই। শান্ত শেষে বিরক্ত হয়ে রিকশা থেকে নেমে এলো। এরপর কিছু না বলে নিহার হাত ধরে রিকশার কাছে নিয়ে গেল। এদিকে শান্ত নিহার হাত ধরতে নিহার হুঁশ ফিরল। নিহা একবার হাতের দিকে তো একবার শান্তর দিকে তাকালো। তার কোটর থেকে যেন চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নিহা অবাক হয়ে বলল, কি হয়েছে? শান্ত রিকশার কাছে যেয়ে নেহার হাত ছেড়ে বলল, সে কখন থেকে যাচ্ছি, অথচ তোমার কোনো হুঁশ নেই। ওঠো রিকশায়, দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে আমার। নিহা বিনা বাক্যে রিকশায় উঠল। নিহা ওঠার পর শান্ত উঠল, নেহার পাশে বসল। নিহার কেমন লজ্জা পেল। এতদিনের পরিচয়, এতটা কাছে কি তারা কখনো এসেছিল? এই যে রিকশার এইটুকুনি জায়গায় দুজন বসেছে। প্রেমিক প্রেমিকাদের জন্য সবচেয়ে ভালো বাহন হচ্ছে রিকশা। কারণ তারা একে অপরের হাত ধরে কাঁধে মাথা রেখে কত সুখ দুঃখের গল্প করতে করতে শহর পাড়ি দেয়। ইস, নেহা যদি শান্তর প্রেমিকা হতো, তবে এই জার্নিটা কতটাই না উপভোগ্য হতো। নেহা কত শত গল্প করত, শান্তর কাঁধে মাথা রেখে পুরো শহরটা পাড়ি দিত। এই যে এই রিকশায় উঠে কি আর তাদের চুপচাপ সময় কাটাতে হতো? নেহার ভাবনার মাঝে রিকশার ঝাঁকুনিতে নিহা কিছুটা সামনে হেলে পড়তেই শান্ত খপ করে নিহার হাত ধরে ফেলে, কপালে ভাঁজ ফেলে শুধায়, কোন দুনিয়ায় থাকো? দুনিয়ার সব ভাবনা এখনই ভাবতে হবে? ঠিক করে বসো, নয়তো পড়ে যাবে। নিহা মাথা দুলালো, কিন্তু চুপ রইল। এইদিকে শান্ত নিহাকে সাবধান করেছে ঠিকই, তবে নিহার হাত ছাড়েনি। নিহার হাত ধরে বসে আছে। এই মেয়েকে বিশ্বাস নেই যদি পড়ে যায়। শান্ত দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু হাত নিহার হাতের আঙুলের ভাঁজে। আর এইদিকে নিহার দৃষ্টি হাতের ভাঁজের দিকে। সে শান্তর ধরা হাতের দিকে তাকে মৃদু হাসলো। তার বলতে ইচ্ছে করছে, চলো না শান্ত ভাই, আজও আমরা একে অপরের নামে প্রেম নিবেদন করে ফেলি। কিন্তু নিহা বলতে পারল না, কারণ শান্ত আগে শর্ত দিয়ে রেখেছিল সে বন্ধু হয়ে থাকতে চায়। নিহা যেন ভালোবাসাবাসী এসব কথা না বলে। তাই সেদিনের পর থেকে নিহা আর ভালোবাসাটা মনের মাঝে পুষে রাখে। ঠোঁট ফুঁড়ে আর সে ভালোবাসা প্রকাশ করার সাহস পায় না। যদি শান্ত এই বন্ধুত্বটার ইতি ঘটিয়ে দেয় তখন। তাই নিহা আর সাহস করে না, থাক না তার ভালোবাসা বন্ধুরূপে, তাদের ক্ষতি কী? রোদেলা নিহাকে পুরো ক্যান্টনমেন্ট ঘোরাতে নিয়ে গিয়েছে। শান্তর ইচ্ছে করলো না পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখতে, তাই সে তাহসিনের রুমে তাহসিনের কাছে বসে আছে। শান্ত ইচ্ছে করে গেল না, কারণ সে চেষ্টা করছে নিহা থেকে একটু দূরে থাকতে। নিহা পাশে থাকলে বিহায়ার মতো বারবার নিহার দিকে চোখ যায়, তাই সে আর গেল না। রোদেলা আর নিহাই গেল। শান্ত সোফায় বসে আছে, তাহসিন বিছানায় হেলান দিয়ে বসে আছে। তাহসিন গলা খাকারি দিয়ে বলল, তো শান্ত কী অবস্থা? সামনের দিন নিয়ে কি ভাবলে? মানে নিহার ব্যাপারটা। শান্ত থতমত খেয়ে গেল, বলল, না মানে ভাইয়া কিছুই ভাবিনি, যেভাবে চলছে চলতে থাকুক। এটা কোনো কথা? যদি নিহাকে ভালো লাগে থাকে বলে ফেলো,
মনের কথা মনে রেখে লাভ আছে না ভাই। পরে দেবী প্রকাশ করার আগে অন্য কারো হয়ে গেলে তখন কি করবে? শান্ত লম্বা একটা শ্বাস ফেলল, অতঃপর মাথা নিচু করে বলল, ভাইয়া নিহা খুবই ভালো একটা মেয়ে। আমি চাইছি না সে আমার জীবনে জড়িয়ে নিজের সুন্দর জীবনটা অসুন্দর করে ফেলুক। ও নিশ্চয়ই ভালো একজন পুরুষকে ডিজার্ভ করে, তাই না? তুমি কি ভালো পুরুষ নও? না ভাইয়া, আমি অতটা ভালো পুরুষ নই। আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে আমি বেকার। ওর ফ্যামিলি নিশ্চয়ই বেকারের হাতে মেয়েকে তুলে দেবে না। তাহসিন শান্তর দিকে তাকালো, একটুখানি সময় নিয়ে বলল, ভুল কথা বলেছ শান্ত। তুমি অতীতে ভালো ছিলে না, কিন্তু নিহা সান্নিধ্যে এসে একজন সুপুরুষ হয়ে গিয়েছো। এই সত্যটা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। ভাইয়া, আপনি কি করে জানলেন? মাইমুনের কাছ থেকে শুনেছি। শোনো শান্ত, অতীত সবার ভালো হয় না। অতীতে কি করেছো সেটা দেখার বিষয় নয়, বরং বর্তমানে কি করেছো সেটাই মুখ্য। তুমি তোমার বাজে অতীত কাটিয়ে ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করেছো, সেটাই অনেক। আর রইল বেকারত্বের কথা, শান্ত, তুমি কিন্তু এখনও স্টুডেন্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ঠিক একটা না একটা জব পেয়ে যাবে। আর আমি যতটুকু জানি, তোমার বাবার নামকরা একজন ব্যবসায়ী। তুমি চাইলে তোমার পারিবারিক ব্যবসার যোগ দিতে পারো, তাই না? শান্ত চোখ বড় বড় করে বলল, আপনি জানলেন কি করে? আমি তো আমার ফ্যামিলি সম্পর্কে নিহাকেও বলিনি। আমি খোঁজ নিয়েছিলাম। যেদিন প্রথম তোমার সাথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় দেখা হলো, মাইমুনের ব্যাপারটা নিয়ে, সেদিনেই আমি তোমার সম্পর্কে সকল ইনফরমেশন বের করেছি। কারণ মাইমুনের ব্যাপারে আমি মোটেও হেলা করতে চাইনি। আমি ভেবেছি যদি তুমি ফের মাইমুনকে ডিস্টার্ব করো, তোমার ফ্যামিলিকে জানাবো এবং আমি স্টেপ নেব। কিন্তু তুমি তোমার কথা রেখেছো। থেমে, দেখো শান্ত, আমার মনে হয় নেহাকে তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আমি তোমাকে জোর করছি না, আমার যেটা ভালো মনে হলো সেটাই বললাম। মাইমুনের থেকে যতটুকু জেনেছি, নিহা তোমাকে বড্ড ভালোবাসে। আর দেখো, সে তোমাকে খুব ভালোবেসে বলেই তোমার অতীত জেনেও সে তোমার কাছে ছাড়েনি। এমনকি সে তোমাকে তোমার ভয়ঙ্কর অতীত থেকে বের করে আনতে সফল হয়েছে। আর আমার মনে হয় তুমিও হয়তো নিহাকে পছন্দ করো, কিন্তু এখনও বুঝে উঠতে পারছো না বা অন্য কিছু, সেটা আমার জানা নেই। তবে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তুমি ভাবো, সময় নাও, তবু সঠিক সিদ্ধান্তটাই নাও। নিহা আর শান্ত ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিল। রোদেলা ওদেরকে সন্ধ্যার নাস্তা না খাইয়ে ছাড়ল না। রোদেলা জোড়াজড়িতে ক্যান্টনমেন্ট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা করালো। শান্ত ভেবেছে নিহাকে নিহার বাসায় দিয়ে তারপরে সে নিজের বাসার পথ ধরবে। নিহা তো রিকশাতে উঠে অনেক অনেক গল্প করলো। তার ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। এ প্রথমবারের মতো ক্যান্টনমেন্ট ঘুরতে পেরে সে তো বড্ড খুশি। ক্যান্টনমেন্টের কোনো পাশে আছে কি না আছে সব গল্পই শান্তকে শোনাতে লাগলো। আর বলতে লাগলো শান্ত নাগরে মিস করে ফেলেছে। এদিকে শান্ত নিহার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় নীরবে নিহার কথাগুলো শুনে যাচ্ছে। দেখলে কিন্তু সেটাই মনে হবে, তবে শান্তর সেদিকে কোনো ধ্যানই নেই। মাথা ঘুরছে তাহসিনের কথাগুলো, তার চোখে ভাসছে নিহার হাসি। এই দুইয়ের মাঝে শান্ত যেন হাবুডুবু খাচ্ছে। কথা বলতে বলতে নেহাদের বাসায় এসে পড়ল। নিহা রিকশা থেকে নেমে শান্তকে অনেক জোর করলো নিহাদের বাসায় আসার জন্য। বাসার সামনে থেকে শান্তকে নিহা ছাড়বে না। নিহা তো শান্তর বন্ধু, তাহলে বন্ধু হিসাবে কি আসতে পারবে না? নিহার জোরাজোরিতে শান্ত বাধ্য হলো নিহার বাসায় যেতে। কলিং বেলের আওয়াজ পড়তে নিহার ভাবি মারিয়া এসে দরজা খুলে দিল। নিহার পাশে শান্তকে দেখে ভ্রু নাচিয়ে ইশারা জিজ্ঞেস করলো ছেলেটাকে। ইশারাটা নিহা ঠিকই বুঝতে পারলো। সে লাজুক হেসে বলল, ভাবি, ও শান্ত, আমার ফ্রেন্ড। শান্ত নামটা শুনতে মারিয়া বুঝে ফেলল শান্ত সম্পর্কে মারিয়া সবটাই অবগত আছে। নিহা একদম প্রথম থেকে তার ভাবিকে জানিয়েছিল। তার ভাবি মারিয়াটা আর তার এজ গ্যাপ অতটা বেশি না, তাই নিহা ফ্রেন্ডের মতোই তার ভাবির সাথে সবটা শেয়ার করে। মারিয়াকে দেখে শান্ত ভদ্রতার খাতিরে সালাম দিল। মারিয়া সালামের জবাব নিয়ে বলল, আসুন, ভিতরে আসুন। নিহা শান্তকে নিয়ে বাসায় এলো। নিহার মা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে মারিয়ার উদ্দেশ্যে বলল, বৌমা, কে এসেছে? নিহা নাকি? মারিয়া বলল, হ্যাঁ মা। নিহার মা রান্নাঘর থেকে এসে নিহার পাশে শান্তকে দেখে বুঝতে পারল নিহার কোনো বন্ধু। নিহা আগ বাড়িয়ে বলল, মা, এটা আমার ফ্রেন্ড শান্ত। শান্ত সালাম দিলে সালামের জবাব নিয়ে মিষ্টি কণ্ঠে শুধালো, ভালো আছো তো বাবা? শান্ত যেন আবেগে আপ্লুত হয়ে গেল। এমন আদরে করে তার মা ছোটোবেলায় তাকে রাখত। এরপর আর কেউ এভাবে তার সাথে কথা বলেনি। শান্ত মাথা নেড়ে বলল, জি ভালো। তো দাঁড়িয়েছ কেন? বসো বাবা। না আন্টি, আমি চলে যাব। চলে যাবে মানে কি? মাত্রই তো এলে। আমি তোমাকে রাতের খাবার না খেয়ে ছাড়ছি না। বসো দেখি। না আন্টি,
আমার যেতে হবে, কাজ আছে। নেহা বলল। মাও মিথ্যে বলছে, কোনো কাজই নেই, লজ্জা পাচ্ছে। আহারে লজ্জাপতি ছেলে কি না। ইস, ভুল বলে ফেললাম। মেয়েদেরকে লজ্জাপতি বলে, তাহলে ছেলেদেরকে কি বলে? ভাবি, তুমি এটার অ্যান্সার জানো? শেষোক্ত কথাটি মারিয়ার উদ্দেশ্যে বলে। মারিয়ার ঠোঁট টিপে হেসে ফেলে, অতঃপর মাথা নাড়ায়, সে জানে না। এইদিকে শান্ত নিহাকে চোখ রাঙায়। নিহা সেটা পাত্তাও দেয় না। নিহার মা বললেন, বাবা, আমি তোমার মায়ের মতো, তাই মায়েদের কথা ফেলতে হয় না। বসো তুমি। মা শব্দটাতে শান্ত খুবই দুর্বল। ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছে কি না, তাই তো সে নিহার মায়ের আবদার আর ফেলতে পারল না। নিহার মা ফের রান্নাঘরে গিয়েছেন, ওনার পিছু পিছু মারিয়াও গিয়েছে। নিহার বাবা বড় ভাই দুজনেরই কাজে। বাসায় ফিরতে ওনাদের রাত হয়। নিহা শান্তকে বলল, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসছি। শান্ত সোফায় বসলো। নিহা চলে গেল নিজের রুমে চেঞ্জ করে। এসে দেখে এইটুকু সময়ে নিহার মা আর ভাবি শান্তর জন্য বিশাল আয়োজন করেছেন। টেবিল ভর্তি খাবার সাজিয়েছেন। পাশে দাঁড়িয়ে নিহার মা শান্তকে খাবারের বাটি এগিয়ে দিচ্ছে। এইদিকে শান্ত বেচারার অবস্থা নাজেহাল। কিছুক্ষণ আগেই রোদেলাদের বাসা থেকে সন্ধ্যার খাবার খেয়ে এসেছে, এখন আবার এত খাবার। শান্তর নাকানো চুবানির অবস্থা দেখে নিহার হাসি পাচ্ছে। আহারে বেচারা। সন্ধ্যার খাবার দাবার শেষে নিহা শান্তকে নিজের রুমে ঘুরিয়ে আনলো। অতঃপর ফের হল রুমে এলো। নিহার ভাবি অ্যালবাম নিয়ে বসেছে। গল্প করতে করতে তিনি শান্তকে অ্যালবামের ছবিগুলো দেখালেন, যেখানে নিহা, নিহার বড় ভাইয়া, বাবা আর তার মায়ের ছবি। নিহার ছোটবেলার ছবি দেখে শান্ত হাসছে। ছোটবেলা নিহা বেশ রোগাসোগা ছিল। আবার এমন কিছু ছবি আছে নিহা ফ্রক পরা, চুল এলোমেলো, এমন সময় উঠানো ছবি। শান্ত সেসব দেখে নিহাকে রাগাতেও ছাড়ল না। বলল নিহাকে নাকি ওর বাবা মা কুড়িয়ে পেয়েছে। শান্তর কথা শুনে নিহা মুখ ফোলালো। এরকম করে ওদের সন্ধ্যাটা কাটলো। শান্তকে সত্যি রাতের খাবার খাওয়ানো ছাড়া যেতে দেওয়া হলো না। রাত হতেই নিহার বাবা ভাই দুজনে কাজ শেষে বাসায় ফেরেন। নিহার বড় ভাইও খুবই মিশুক স্বভাবের, তবে বাবা একটুখানি গম্ভীর। রাতের খাবার খেয়ে অতঃপর শান্ত বিদায় নিল। তবে শান্ত ওদের বাসায় দারুণ সময় কাটালো। এতগুলো বছর পর মায়ের মতো করে স্নেহ পেয়ে শান্ত খুবই আপ্লুত হয়েছে। তখন রাত। তাহসিন টিফানে বসে ল্যাপটপে কিছু ফাইল দেখছে। এইদিকে রোদেলা বিছানা ঝাড়তে ঝাড়তে গুনগুন করে গেয়ে উঠল, সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া। গুনগুন করতে করতে হঠাৎ রোদেলার চোখ যায় তাহসিনের দিকে। তাহসিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভ্রু কুচকে রোদেলার দিকে তাকিয়ে আছে। তাহসিনের এইহেন চাহনিতে রোদেলা ভরকে গেল। রোদেলা ভাবলো তাহসিনের কাজে ডিস্টার্ব হয়েছে, তাই এভাবে তাকিয়ে আছে। রোদেলা ঢোক গিলে বলল, সরি, খেয়াল ছিল না আপনি কাজ করছেন। আর গান গাইব না, কাজ শেষ করুন আপনি। তাহসিনের চাহনি পরিবর্তন হলো না, এখনও একইভাবে তাকিয়ে আছে। রোদেলা ভয় পেয়ে গেল। সে কি কোনো ভুল করেছে? এভাবে কেন তাকিয়ে আছে? রোদেলা শুধালো, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি মাহমুদ সাহেব? মানে বড় ভুল করেছ। রোদেলা ভয়াত কণ্ঠে শুধালো, কি করেছি আমি? তুমি ভুল সময় ভুল গান গাও কেন? আমি তোমার সামনে বসে আছি, তাও কেন এমন গান গাইছো? আমি তো পায়ের জন্য আর তোমার সামনে দাঁড়াতে পারবো না। তাহসিনের কথা শুনে রোদেলা ফিক করে হেসে ফেলল। এই অকারণে তাহসিনে এভাবে তাকিয়েছিল। রোদেলা ফোঁত করে শ্বাস ছেড়ে মাথা দুদিকে দোলাতে বলল, আপনিও না পারেন বটে। আমি তো আপনার চাহনি দেখে ভেবেছি কাউকে খুন করে ফেলেছি বোধহয়, তাই আমার চাহনি নিক্ষেপ করে আছেন। তাহসিন ল্যাপটপ অফ করে পাশে রাখতে রাখতে বলল, শুধুমাত্র পায়ে ইনজুরি হওয়াতে বেঁচে গেলে, নয়তো আজ আমিও ভালোবেসে তোমাকে ঠিক শান্ত করে দিতাম। আমিও দেখতে চাই মাইমুনের মনে কতটা ভালোবাসা জমেছে, যার জন্য এরকম আফসোস মার্কা গান গাইতে হচ্ছে। তাহসিনের কথার মানে বুঝতে পেরে রোদেলা দাঁত খিটে বলে উঠল, অসভ্য লোক একটা। হ্যাঁ, আমি অসভ্য। আর আপনি যে এইরকম গানের মাধ্যমে নিজের মনের বেদনাটা বোঝান, সেটা কিছু না। তাহসিনের কথা শুনে রোদেলা হা করে চেয়ে রইল। সে তো এমনি এই গানটা গাইছিল, আর লোকটা কোথা থেকে কোথায় নিয়ে গেল। তাহসিন বলল, থেকে চেয়ে না থেকে কাছে এসে বসো দেখি। আপনার কাছে যাব না আমি, আপনি বদ লোক, অসভ্য লোক, উল্টো পাল্টা বোঝেন সবসময়। আচ্ছা তাই নাকি? তো এই বদ অসভ্য লোকটার বুকে মাথা রাখা ছাড়া ভালো সভ্য মহিলাটার ঘুম আসবে তো? একদম ঠিক জায়গাতে শুকো খোঁচাটা দিয়ে ফেললো। রোদেলা এখন ভাবছে কি করবে। তাহসিন বলল,
তুমি আসবে নাকি আমি উঠে আসবো? রোদেলা বলল। আপনি কেন আসবেন? আমি আসছি। তাহসিন বাঁকা হাসলো, বলল, এই তো গুডকাল, লাইট অফ করে এসো। কেন লাইট অফ করব? কেন? আপনি বিছানায় এসে ঘুমান, তারপর লাইট অফ করব। এই জন্য মানুষে ভালো করতে নেই। আরও ভালো ভেবে কথাটা বললাম। ঠিক আছে, কেউ যেহেতু শুনলো না, তাহলে আর কী করার? পড়ার লজ্জা পেলে আমি কিন্তু কিছু জানি না। রোদেলা তাহসিনের কাহিনী আজ করার চেষ্টা করছে, বাট পারছে না। রোদেলা তাহসিনের কথা অনুযায়ী লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল। ড্রিম লাইটের আবছা নীলাভ আলোয় তাহসিনের কাছে গেল। তাহসিনের কাছে যেতেই তাহসিন এক ঝটকায় রোদেলাকে ডিভাইনে ফেলে দিল। দুই হাত দিয়ে রোদেলার দুই পাশ আয়ত্তে নিয়ে নিল, যেন রোদেলা উঠতে না পারে। অতঃপর রোদেলার নরম অথর চুগলে নিজের ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল। গাঢ় চুমু খেয়ে আবছা আলো রোদেলার চোখে চোখ রেখে বলল, মাইমুন, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সান্নিধ্যে এলেই আমি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না। নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি। তখন যেন অবুঝ বালক হয়ে যায়। অসভ্য ঠোঁটকাটা পুরুষের তকমা চরিত্রে লাগাই। যদিও এসব আমার বয়সের সাথে যায় না, তাতে কি, আমি এমনটাই থাকবো। এদের তকমা উঠুক বইয়ের অসভ্যবর, তাতেও আমার কিছু আসবে যাবে না। আমি তো কারণে অকারণে সভ্য অসভ্য সবভাবেই আমার মাইমুনকে ভালোবেসে যাব। তাহসিনের এসব কাণ্ডে রোদেলা লজ্জায় পেল বটে। লজ্জা এসে তাহসিনের বাহুতে মুখ লোকালো। লোকটা দিন দিন যে কতখানি অশুভ পুরুষ হচ্ছে, সেটাই সে ভাবছে। আজ 21 দিন পর তাহসিন ক্যাম্পে ফিরেছে। পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে আরও দিন 4 আগে। হাঁটা চলা শুরু করলেও দৌড়ানো সম্পূর্ণ নিষেধ। গত হওয়া 21 দিনে তাহসিন রুমে বসে ল্যাপটপের সাহায্যে নথিপত্র চেক দিয়েছে। অনলাইনমুখী কাজগুলোই করেছে সে। আগামী 15 থেকে 20 দিন সে অফিসিয়াল কাজগুলোই করতে পারবে, যাকে বলে লো রিস্ক অ্যাসাইনমেন্ট। সম্পূর্ণ রিকভারি পরে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা দিয়ে তবে সে ফিল্ডে নামতে পারবে। ক্যাম্পে ফিরে প্রথম দিনের ব্রিফিংয়ে বসে সে সামনে রাখা নথিপত্রগুলো চেক দিচ্ছে আর কিছু একটা ভেবে যাচ্ছে। তার মনে হলো কর্নেল ওসমানের সাথে কথা বলা উচিত। তাহসিন ফাইলগুলো রেখে কর্নেল ওসমানের কেবিনে গেল। কর্নেল ওসমানের কাছে যেয়ে শুধালো সেদিনের হামলাকারী বাকি 4 জনের থেকে কোনো প্রকার ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে কিনা। কর্নেল জানালেন ওরা কিছুই জানে না, ওদেরকে টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে, আর কে বা কারা করেছে সেটাও ওরা জানে না। যে বা যারা হায়ার করেছে তাদের সাথে ফোনে শুধুমাত্র কথা হয়েছে, তাও এক এক সময় এক এক ফোন নাম্বার দিয়ে। ফোন নম্বরগুলো ভুয়া নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। তাহসিন সবটা চুপচাপ শুনল। তার সন্দেহ হচ্ছে তারা রিসেন্ট যে গ্যাংটাকে আটক করেছে ওরা তাদের দলের কেউ। তাদের দল যে বেশ ভারী সেটা সম্পর্কে তাহসিন অবগত। তার সন্দেহটার কথা কর্নেলকে জানালে কর্নেলও বললেন তারও এই একই সন্দেহ হয়। তাহসিন পুরোপুরি সুস্থ হলে ওদের মিশনে নামতে হবে। ওদেরকে খুব হালকাভাবে নিলে হবে না। আজ না হয় বড়সড় কোনো ক্ষতি করতে পারেনি, এরপর যদি বড় কোনো ক্ষতি করে ফেলে তখন। সামনে মিশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং রিস্কে, তবুও এর শেষ টানতেই হবে। তাহসিন কর্নেল ওসমানকে জানালো এই গ্যাংয়ের আটক করা সেই দুজনের সাথে দেখা করতে চায়। কর্নেল যেন ব্যবস্থা করে দেয়। কর্নেল জানালেন ব্যবস্থা হয়ে যাবে, কয়টা দিন অপেক্ষা করতে। তাহসিন জরুরি কথা শেষ করে ফের নিজের জায়গায় ফিরে আসে আর বসে বসে পরিকল্পনা করে কিভাবে কি করা যায়। বিস্তর পরিকল্পনা সাজিয়ে তবে মাঠে নামতে হবে। পরিকল্পনা ছাড়া মাঠে নামলে বিনা যুদ্ধে পরাজয় হয়ে ফিরতে হবে। রোদেলার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন পূর্বে। এখন হাতে আছে আর 2 মাস। পরপরই এসএসসি পরীক্ষা শুরু হবে। রোদেলা খুবই চেষ্টা করছে ব্রাইট একটা রেজাল্টের জন্য, কিন্তু তার শরীর যে সায় দিচ্ছে না। ইদানিং তার শরীর প্রায়শই খারাপ হয়ে থাকে। খাবারও তার অনীহা জমেছে। খাবার সামনে দেখলে তার পেটের ভেতরে নাড়িহুড়ি সব যেন কুলিয়ে ওঠে। তবুও তাহসিন জোর করে তাকে খাবার খাওয়ায়, নয়তো দুর্বল হয়ে পড়বে। রোদেলার প্রেগনেন্সির সময়সীমা 4 মাস। টেস্ট পরীক্ষা শেষ, এখন পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য আগামী 2 মাসের কোচিং চলছে। রোদেলা আর নিহা দুজনে কোচিং শেষ করে পড়াশোনা নিয়ে আলোচনা করতে করতে মাঠে এলো। নিহা বলল, রোদ, আমি একবার শান্তর সাথে দেখা করতে চাই। ওর ক্লাসে গেলেই পেয়ে যাব। তুমি যাবে আমার সাথে? জাস্ট 5 মিনিটের জন্য যাব। তাকে এক ঝলক দেখেই চলে আসব। অনেকদিন হলো তার সাথে ঠিকমতো সাক্ষাৎ হয় না, এর জন্য তাকে দেখার জন্য মনটা আঁকুপাকু করছে। নিহার কথা শুনে রোদেলা হাসলো, বলল, ঠিক আছে চলো। নিহা আর রোদেলা শান্তর ভবনের দিকে পা বাড়ালো। সিঁড়ি পেরিয়ে শান্তর ক্লাসের সামনে আসতেই বিরল এক দৃশ্য দেখে রোদেলা আর নিহা হা হয়ে তাকিয়ে রইল। শান্ত তার ক্লাসের সামনে করিডোরে দাঁড়িয়ে
আর তার সামনে হাঁটুগুড়ি একটা মেয়ে বসে ফুল হাতে শান্তকে প্রপোজ করছে। পাশে শান্তর বন্ধুরা অবাক চোখে সেদিকে তাকিয়ে আছে। মেয়েটি শান্তর দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ শান্ত, প্লিজ এক্সপেক্ট মি। শান্তর চোখও ছানা পড়া। নিহা ছাড়া যেখানে কোনো মেয়েরই সাহস নেই শান্তর কাজ ঘেঁষতে, সেখানে এই মেয়ে কোত্থেকে উদয় হলো। শান্ত ভাবলো মেয়েটাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দেবে, কিন্তু বেধিবাম। তার আগে নিহা মেয়েটার দিকে তেড়ে এসে বলল, হেই স্টুপিড, নাম কি তোমার? কোন সাহসে শান্তর দিকে নজর দিয়েছ? শান্ত নিহাকে দেখে আরেকজন অবাক হলো। এই ভুল সময়ে নিহার আগমন ঘটতে হলো। আর নিহার যা জেদ, না যেন মেয়েটাকে থাপ্পড় দিয়ে ফেলে। ওকে বিশ্বাস নেই, তাই শান্ত নিহার উদ্দেশ্যে বলল, নিহা নিহা শান্ত হও। নিহা এবার শান্তর দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, আপনি চুপ করুন। খুব আনন্দ হচ্ছে তাই না? মেয়েদের ক্রাশ হয়ে গিয়েছেন, তারা এখন আপনাকে ফুল দিয়েও প্রপোজ করে। খুব গর্বের বিষয় তাই না? কিন্তু আগে কোথায় ছিল এই মেয়েরা? যখন অগোছালো শান্তটা ছিল তখন কোন গর্তে যেয়ে লুকিয়েছিল? তখন কেন আপনার কাছেও ঘেঁষত না? কষ্ট করেছি আমি আর ফায়দায় লুটবে বাকিরা, তা তো হবে না। শান্ত কী বলবে খুঁজে পেল না। এদিকে হঠাৎ নিহার আগমন আর এসব কথাবার্তা সবাই যেন মেয়েটার মাথার উপর দিয়ে গেল। মেয়েটা ভ্রু গুটিয়ে নিহার উদ্দেশ্যে বলল, আপনি কে? এভাবে কেন কথা বলছেন ওর সাথে? কি হয় আপনার? নিহা চিবিয়ে চিবিয়ে বলল, ইউ নো না, হি ইজ মাইন, হি ইজ অনলি মাইন, ওকে? সে অলরেডি বুকড হয়ে গিয়েছে, সো তার থেকে দূরে দূরে থাকবে। উনি কি প্রোডাক্ট নাকি যে বুক হয়ে যাবে? তাই এত কথা বলো কেন? তুমি কলেজের নতুন তাই না? আমি তোমার সিনিয়র, সো সম্মান দিয়ে কথা বলবে। আর যাকে প্রপোজ করলে সে শুধুই আমার, তাই নেক্সট থেকে ওর দিকে নজরও বাড়াবে না, নয়তো খবর নিয়ে ছাড়বো। যাও ফাটো। নিহার কড়া কণ্ঠ শুনে মেয়েটা কিছুটা ভয় পেল। সে আসলে কলেজে নতুন, নিহা তার সিনিয়র, বলা যায় না যদি র্যাগিং করে তখন। তাই মেয়েরা চুপচাপ চলে এলো। মেয়েটি যাওয়ার পর শান্ত নিহার দিকে পানির বোতল বাড়িয়ে দিয়ে বলল, কুল নিহা কুল, নাও পানি খেয়ে গলা ভেজাও। খুব তো ঝগড়া করলে, তোমার এখন পানি প্রয়োজন। নিহার রাগে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এই কথাটুকু যথেষ্ট ছিল। নিহা শান্তর দিকে তাকিয়ে বলল, আপনার পানি আপনিই খান। মেয়েটিকে কিছু বললেন না কেন? হ্যাঁ, মেয়েদের প্রপোজাল পেতে ভালো লাগে? শান্ত বোকা বনে গেল, মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলল, যা বাবা, আমি কখন বললাম ভালো লাগে? তাহলে মেয়েটা তখন প্রপোজ করছিল তখন কিছু বললেন না কেন? আমাকে কিছু বলার সুযোগ দিয়েছ নাকি? আমি বলার আগেই তো তুমি এসে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লে। কি বললেন? আমি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়েছি? আমি না এলে খুব ভালোভাবে মজা লুটতে পারতেন তাই না? থেমে গমগমে স্বরে বলল, শুনুন শান্ত, আপনি বলেছিলেন আপনি বন্ধু হিসাবে থাকতে চাই, তাই আমি আপত্তি করিনি। আপনার শর্ত মেনে নিয়েছি। ভালোবাসা প্রকাশ করতে বারণ করেছেন, তাই এখন আর প্রকাশ করি না বলে ভালোবাসি না তা কিন্তু মোটেও নয়। আমি আপনাকে ভালোবাসি, ঠিক আগের মতোই। বন্ধুত্বটা নষ্ট হবে বিধায় এখন আর ভালোবাসি বলে মুখে ফেনা তুলে না। তাই বলে আপনি ভাববেন নিহা এখন আর আপনাকে ভালোবাসে না, তাই আপনি অন্য কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবেন, কিন্তু আপনার মন অন্য কাউকে দিতে চাইবেন? সেটা কিন্তু হবে না। ভালোবাসলে আপনি আমাকে বাসবেন, আর নয়তো কাউকে বাসবেন না। বুঝতে পেরেছেন? কথাটুকু বলে নিহা গট গট পায়ে চলে গেল। এদিকে শান্ত পেছু থেকে ডেকে ওঠে, নিহা শোনো, তুমি ভুল বুঝছো আমাকে। নিহা কি সোনার পাত্রী? সে তো হেঁটেই যাচ্ছে। নিহা রণচণ্ডী মুখে দেখে রোদেলা তখন আর এগোয়নি। এখন নিহা আশাতে রোদেলা নিহার পিছু পিছু সিঁড়ি ভেঙে নেমে আসে। পিছু থেকে ডাকছে, এ নিহা দাঁড়াও, আমি দ্রুত হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। রোদেলা কষ্ট হচ্ছে শুনে নিহা দাঁড়ালো, বলল, সাবধানে এসো রোদ। রোদেলার নিচে নামতে নিহা বলল, দেখলে রোদ, তুমি দেখলে তো আমি এতগুলো দিন ধরে তাকে ভালোবেসে এসেছি, তাকে এত বাজে অতীত থেকে বের করে এনেছি, ধৈর্য ধরে সবটা সামাল দিয়েছি, অথচ এখন কোথাকার কোন মেয়ে এসে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর সে চুপচাপ দেখে যাচ্ছে। রোদেলা হাঁটতে হাঁটতে বলল, নিহা, তুমি শান্ত ভাইকে শুধু শুধু ভুল বুঝছো। দেখো, ভাইয়া কিছু বলার আগেই আমরা ওখানে যেয়ে উপস্থিত হয়েছি, আর তুমি তো মেয়েটাকে কড়া কথা বলে দিলে। ভাইয়াকে কি সুযোগ দিয়েছো? কী করতাম বলো? চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য মেয়ে প্রেম প্রস্তাব দিচ্ছে, তাকে সহ্য করার মতো? দেখেই তো মাথাটা নগদ গরম হয়ে গেল। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। শান্ত ভাইয়া যদি মেয়েটাকে অ্যাকসেপ্ট করে নিত তবে একটা কথা ছিল, যেহেতু ভাইয়া অ্যাকসেপ্ট করেনি, সে তো নিশ্চিন্তে থাকো,
ওই লোকটার কি কোনো ফিলিংস নেই ভাই? শুনেছি ছেলে আর মেয়ে নাকি কখনোই বন্ধু হতে পারে না, তাদের মাঝে প্রেম সংগঠিত কিছু একটা হয়ে যায়। অথচ আমি তো তাকে ভালোবেসে বন্ধুত্ব করলাম, তবে কেন তার মনে আমার নামে ভালোবাসার বীজটা এখনও বুনতে পারছি না। ধৈর্য ধরো নেহা, তোমার ভালোবাসা সত্য হয়ে থাকলে শান্ত ভাই একদিন না একদিন ভালোবেসে ঠিকই তোমাকে তার মাঝে খুঁজে নেবে। আর কত ধৈর্য ধরবো? আর ঠিক কতটা সময় অপেক্ষা করলে সেদিনটি আসবে জানা নেই নেহা, তবে সুখ অতি নিকটে ধরা দেবে মেলে নিও। রাতে তাহসিন বেশ ক্লান্তিতে বাসায় ফিরল। রোদেলা তখন বিছানায় বসেছিল। তাহসিন ক্লান্তিতে এসে রোদেলা বলে মাথা রাখলো, ফ্রেশও হলো না। রোদেলা তাহসিনের চেহারা দেখে বুঝে ফেলল তাহসিন যে চিন্তিত। রোদেলা তাহসিনের চুলে হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে নিয়ে এত চিন্তিত? তাহসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এমনি তেমন কিছু না, কাজের চাপে একটু টেনশনে হয়ে আছে। রোদেলা মাথা নুইয়ে তাহসিনের কপালে ছোট্ট একটা চুমু খেলো। অতঃপর বলল, এত টেনশন কিসের? টেনশন করলে নিজের শরীরে ক্ষতি হয় সেটা জানেন না? তাহসিন রোদেলার কোলে মাথা রেখে চোখ তুলে রোদেলার দিকে তাকালো। ঠোঁট উল্টে মাথা নাড়ল। তাহসিনের ঠোঁট উল্টানো দেখে রোদেলা ফিক করে হেসে ফেলল। বলল, যে আমাকে সবসময় বলে টেনশন ফ্রি হয়ে থাকতে, তার মুখে টেনশনের কথা মানায় না। এত টেনশন কিসের? ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে লড়ে যাওয়াই তো তাহসিন মাহমুদের কাজ, তাই না? তাহসিন বলল, আমার ডায়লগ আমাকে দেওয়া হচ্ছে? রোদেলা ঠোঁট চেপে হাসলো। তাহসিন কোল থেকে মাথা উঠিয়ে রোদেলা পেটে আলতো করে চুমু খেয়ে বলল, সব ঠিকঠাক? মেডিসিন নিয়েছিলে? বলা বাহুল্য, রোদেলার শরীর দুর্বল হওয়ার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়েছিল। তাহসিন রোদেলার পেট জড়িয়ে বলল, আমি খুবই এক্সাইটেড। আমার সন্তানের পৃথিবীতে যেদিন আগমন ঘটবে সেদিন হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ট্রাস্ট মি, আমি জানি। তাহসিন রোদেলার পেট জড়িয়ে বলল, তবে আমি জানি না সেদিনটি নিজ চোখে দেখার সৌভাগ্য আমার হবে কি না। রোদেলা তাহসিনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মানে? তাহসিন উঠে বসে রোদেলার হাতে চুমু খেলো। অতঃপর বিছানা থেকে নামতে নামতে বলল, কিছু না, খিদে পেয়েছে, খাবার খাবো, আমি ফ্রেশ হয়ে আসছি। রোদেলা আর না ভেবে চলে গেল। তাহসিন ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, সবার ভাগে সব কিছু থাকে না। মানুষ যেটা খুব করে চায় অনেক সময় সেটাই অধরা থেকে যায়। আর যদি ভাগ্যক্রমে তা পেয়ে যায় তবে সেটা ভাগ্যের অনুগ্রহ ছাড়া কিছুই নয়। আর আমার মতো মানুষের ঝুঁকিপূর্ণ এই জীবনে প্রতিটা মুহূর্তই কাটে অনিশ্চয়তায়। যখন তখন বুক পেতে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। সেই জীবনে বেশি কিছু চাওয়ার সাহস থাকে না। এখানে বেশি কিছু চাওয়া মানেই নিজেকে প্রতারিত করার আশঙ্কা। বোঝাতে পারবো না তোমায়, কেমন একটা অদৃশ্য দেয়াল সবসময় ঘিরে রাখে আমায়।